উম কোনো মানুষের সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা না, ধরুন একদম খুব দামি ক্যামেরার ফ্ল্যাশের মতো। হ্যাঁ, ক্লিক করে একটা আওয়াজ হলো। ঠিক, ক্লিক করে একটা আওয়াজ হলো, আর ঠিক ওই মুহূর্তের একটা ছবি চিরকালের জন্য মস্তিষ্কের হার্ড ড্রাইভে একদম আটকে গেল। মানে প্রথম দর্শনের এই ছবিটা এতই শক্তিশালী যে পরে হাজার চেষ্টা করেও ওই প্রথম ধারণার প্রলেপটা না পুরোপুরি মুছে ফেলা যায় না। একদম ঠিক বলেছেন। বিষয়টা অনেকটা পাথরে খোদাই করা একটা স্থির চিত্রের মতো, তাই না? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো প্রক্রিয়াটা ঘটতে সময় লাগে মাত্র 10টা সেকেন্ড। মাত্র 10 সেকেন্ড। ভাবা যায়? হ্যাঁ, আসলে বিবর্তনের দিক থেকে চিন্তা করলে আদিম যুগে মানুষকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হতো যে সামনের অপরিচিত মানুষটা কি কোনো বন্ধু নাকি কোনো বিপদ। তো সেই আদিম প্রবৃত্তি আজও আমাদের মস্তিষ্কে রয়ে গেছে। আচ্ছা, ঠিক এই জায়গাতেই ব্যাপারটা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। মানে কারোর সাথে প্রথম পরিচয়ের ওই প্রথম 10 সেকেন্ডের মধ্যে আমাদের মস্তিষ্ক উল্টো দিকের মানুষটার একটা সম্পূর্ণ প্রোফাইল বা ধরুন একটা বিচার তৈরি করে ফেলে। একদম। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই 10 সেকেন্ডের বিজ্ঞান আর কিভাবে খুব সহজে স্রেফ নিজের উপস্থিতি দিয়ে যে কোনো পরিবেশে অন্যের মন জয় করা যায় তা নিয়ে কথা বলবো। দারুণ একটা টপিক। হ্যাঁ, আমাদের আজকের এই আড্ডার মূল ভিত্তি হল লেল লোন্ডেসের লেখা বিখ্যাত বেস্টসেলার বই হাউ টু টক টু এনিওয়ান। যার চমৎকার একটা বাংলা ভাষান্তর করেছেন ASM রাহাত। একদম ঠিক। তো আজকের মিশন খুব পরিষ্কার। মানে কিভাবে ছোট ছোট শারীরিক অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে যে কোনো পরিস্থিতিতে নিজেকে আকর্ষণীয় আর আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করা যায়, তার পেছনের বিজ্ঞানটা আমরা আজকে ডিকোড করব। হুম। আর এই কৌশলগুলো জানাটা কতটা জরুরি তার কিন্তু একটা খুব চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। আমরা সাধারণত ভাবি কি যে কোনো আলোচনায় আমরা কতটা গুছিয়ে কথা বলছি, বা আমাদের শব্দচয়ন কতটা সুন্দর, বা আমাদের যুক্তি কতটা ধারালো, সেটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের তো ছোটবেলা থেকেই সেটাই শেখানো হয়। কিন্তু বিজ্ঞান আর মানব আচরণবিদ্যা বলছে একদম অন্য কথা। একজন মানুষের ব্যক্তিত্বের প্রায় ৮০% তৈরি করে তার শারীরিক অঙ্গভঙ্গি, মানে বডি ল্যাঙ্গুয়েজ। ৮০%? হ্যাঁ, আর বাকি মাত্র ২০% নির্ভর করে মুখ দিয়ে কি বেরোচ্ছে তার উপর। অর্থাৎ মুখ খোলার বহু আগেই শরীর নিজের ভাষায় কথা বলে দেয়। আচ্ছা, তাহলে একটু খুলে বলা যাক ব্যাপারটা। আমাদের সোর্সে বব নামের একজন চিত্রশিল্পীর খুব মজার একটা গল্প আছে। তো বব ছিলেন এমন একজন শিল্পী যিনি শুধুমাত্র মানুষের মুখাবয়ব আঁকতেন না। হুম, উনি মানুষের শারীরিক ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ আঁকতেন। ঠিক তাই। বব যখন আমেরিকার সাবেক প্রেসিডেন্টদের ছবি আঁকতেন, তখন তাদের রাজনৈতিক দর্শন বা কথার কোনো প্রয়োজনই তার হতো না। যেমন ধরুন, ক্লিন্টনের ছবি এঁকে বব দেখিয়েছিলেন কিভাবে তার শরীরের ভঙ্গিতে ওই একটুখানি ঘাড় বাঁকানোর ধরনে একটা বাচ্চামি লুকিয়ে আছে। হ্যাঁ, ববেরই পর্যবেক্ষণটা বেশ দারুণ ছিল। আবার জর্জ বুশকে দেখতে কেমন আনাড়ির মতো লাগে, কিংবা রিগেনের হাসির মধ্যে যে একটা প্রচ্ছন্ন অহংকার আছে, সেটা বব শুধু তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই ধরে ফেলেছিলেন। আমাদের মনে রাখতে হবে, এটা ববের নিজস্ব দৃষ্টিভঙ্গি। এমনকি ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে কেন এত গর্বিত দেখায়, সেটাও তার উঁচু করে রাখা মাথা দেখেই বোঝা যেত। হুম, তো বডি ল্যাঙ্গুয়েজ যদি এতটাই শক্তিশালী হয় যে কোনো কথা না বলেই আমাদের পুরো ব্যক্তিত্ব প্রকাশ করে দেয়, তাহলে তাহলে ভালো ইমপ্রেশন তৈরির একদম প্রথম ধাপটা কি হওয়া উচিত? প্রথম ধাপটা হলো আমাদের মুখের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আম, মানে আমাদের হাসি। কিন্তু এখানে একটা বিশাল এবং খুব গুরুত্বপূর্ণ তবে আছে। তবে মানে হাসির আবার তবে কি? আমরা সাধারণত মনে করি যে নতুন কারোর সাথে চোখাচোখি হলেই তাকে দেখে বিশাল একটা হাসি দেওয়া উচিত। এটাই বোধহয় ভদ্রতা। কিন্তু বইতে লেখক বলছেন একদম উল্টো কথা। উল্টো কথা? হ্যাঁ, প্রথম সাক্ষাতেই দ্রুত ঝটপট হাসাটা আসলে উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। বিষয়টা একটু খটকা লাগার মতনই, কারণ ছোটবেলা থেকেই তো শেখানো হয় যে হাসি মুখে কথা বলতে। কিন্তু এখানেই বইয়ের ফ্লাডিং স্মাইল বা হাসির বন্যা নামের একটা দারুণ কৌশলের কথা উঠে আসে। রাইট। এখানে একটা চমৎকার কেস স্টাডি আছে মিসি নামের এক মেয়েকে নিয়ে। মিসি সদ্য তার বাবার পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছিল। সে নিউ ইয়র্কে এসে ৩ জন খুব গুরুত্বপূর্ণ এবং রাশভারী ক্লায়েন্টের সাথে মিটিং করতে যায়। হুম। মিসির কিন্তু ব্যবসার কোনো অভিজ্ঞতাই ছিল না,
বয়সও কম, কিন্তু সে একটা ছোট্ট কৌশল কাজে লাগিয়েছিল। সে ক্লায়েন্টদের দিকে তাকিয়েই সাথে সাথে হাসেনি। তাহলে কি করেছিল? সে একটু সময় নিয়ে চোখে চোখ রেখে তারপর তার মুখে একটা ধীর গতির বিস্তৃত হাসি ফুটিয়ে তুলেছিল। আর তাতেই ক্লায়েন্টরা তার প্রতি দারুণভাবে আকৃষ্ট হয়। মানে তারা অবচেতনভাবে তাকে একজন পরিণত এবং বিশ্বস্ত মানুষ হিসেবে ধরে নেয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এর পেছনের নিউরোলজিক্যাল বা স্নায়বিক মেকানিজম। মানে খুব দ্রুত বা সাথে সাথে দেওয়া হাসিকে আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সস্তা, মেকি বা কৃত্রিম বলে ধরে নেয়। ও আচ্ছা, মানে মস্তিষ্ক ভাবে হাসিটা আসল না। একদম। মস্তিষ্ক ভাবে এই লোকটা তো দেখছি সবাইকে দেখে এভাবেই হাসে, এর হাসির কোনো আলাদা মূল্য নেই। কিন্তু যখন কারো চোখের দিকে 1 সেকেন্ড স্থিরভাবে তাকানো হয়, তার চেহারাটা যেন একটু স্ক্যান করে নেওয়া হয়, হুম হুম। আর তারপর একটা বড় হাসি মুখে ছড়িয়ে পড়ে, তখন অপর পাশের মানুষদের অবচেতন মন ভাবে যে এই স্পেশাল হাসিটা একান্তই তার জন্য। মস্তিষ্ক তখন একটা সিগন্যাল দেয় যে এই মানুষটা আমাকে মূল্যায়ন করেছে। আমি যদি একটা আধুনিক উপমা দিই, বিষয়টা অনেকটা স্মার্ট হোমের লাইটিং সিস্টেমের মতো। ঘরে ঢোকার সাথে সাথে যদি একটা কড়া ফ্লুরোসেন্ট আলো ধপ করে জ্বলে ওঠে, সেটা চোখে লাগে, তাই না? অস্বস্তি তৈরি করে। একদম, খুব ভালো একটা উদাহরণ। কিন্তু আলোটা যদি ধীরে ধীরে, ধরুন 1 বা 2 সেকেন্ড সময় নিয়ে চারপাশের পরিবেশের সাথে মানিয়ে উজ্জ্বল হতে থাকে, তখন সেটা অনেক বেশি আরামদায়ক এবং রাজকীয় মনে হয়। হাসির ব্যাপারটাও ঠিক তাই। তবে এখানে একটা প্রশ্ন জাগতে পারে যারা শুনছেন তাদের। হ্যাঁ, আমারও প্রশ্নটা আসছিল। হঠাৎ করে হাসতে দেরি করলে কি অপর পাশের মানুষ মেকি বা আনস্মার্ট ভাববে না? মানে 1 সেকেন্ডের এই নীরবতা কি খুব অদ্ভুত দেখাবে না? এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসে। দেরি মানে কিন্তু 10 সেকেন্ড বোকার মতো তাকিয়ে থাকা নয়। এটা মাত্র 1 সেকেন্ড বা তারও কম সময়ের একটা মাইক্রোপজ। ও আচ্ছা, মাইক্রোপজ। হ্যাঁ, এই ছোট্ট বিরতির কারণে হাসিটা যখন ফুটে ওঠে, তখন সেটা শুধু ঠোঁটে সীমাবদ্ধ থাকে না, চোখের দৃষ্টি হয়ে পুরো মুখে ছড়িয়ে পড়ে। এটি অপর পাশের মানুষের আত্ম অহংকারের বা ইগোতে একটা ভীষণ ইতিবাচক প্রভাব ফেলে। সে নিজেকে স্পেশাল মনে করে। একদম। সত্যিকারের আত্মবিশ্বাসী মানুষেরা জানেন যে তাদের হাসি কোনো সস্তা জিনিস নয়, যে রোবটের মতো যাকে তাকে বিলিয়ে দিতে হবে। কিন্তু একটা বিষয় ভেবে দেখুন, একটা ধীর গতির সুন্দর হাসি তো দেওয়া হলো, কিন্তু সেই হাসির সময় চোখ যদি এদিক ওদিক ঘোরে, তাহলে তো পুরো ব্যাপারটা মাঠে মারা যাবে। অবশ্যই, মস্তিষ্ক তো শুধু মুখের হাসি দেখে না। সে পুরো প্যাকেজটা খোঁজে। মুখ হাসছে, কিন্তু চোখ যদি দরজার দিকে তাকিয়ে থাকে পালানোর জন্য, মস্তিষ্ক ঠিকই সেই অসামঞ্জস্যটা ধরে ফেলে। আর ঠিক এই কারণেই হাসির পর আমাদের চোখের ভাষার দিকে তাকাতে হবে। রাইট। এখানে স্টিকি আইজ বা আঠালো চাহনির একটা দারুণ কনসেপ্ট আছে বইটাতে। কথা বলার শেষ হয়ে যাওয়ার পরও শ্রোতার দিক থেকে চোখ না সরানোটা নাকি একটা জাদুকরী প্রভাব ফেলে। হ্যাঁ, বইতে এটা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা আছে। বিষয়টা অনেকটা আধুনিক ক্যামেরার অটোফোকাস ফিচারের মতো। ধরুন ফ্রেমে অন্য মানুষ এলেও বা ব্যাকগ্রাউন্ডে যাই ঘটুক না কেন, লেন্স তার মূল সাবজেক্টের ওপর ফোকাস লক করে রাখে। ঠিক তাই। শুধু নিজের কথা বলার সময় নয়, অন্যের কথা শোনার সময় বা কথা শেষ হওয়ার পরও চোখের দৃষ্টি ধরে রাখাটা আত্মবিশ্বাসের চরম প্রকাশ। এতে মনে হয় অপর পাশের মানুষটির কথায় পূর্ণ মনোযোগ দেয়া হচ্ছে। এবং তাকে অনেক বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। একদম। এটা মানুষের ভেতরে একটা প্রবল স্পেশাল ফিলিং বা বিশেষ অনুভূতির জন্ম দেয়। এই চোখের ভাষার আর একটা চরম রূপের কথা বলা হয়েছে, এপক্সি আইজ আচ্ছা। বা গভীর চাহনি। এটা তো আরও মারাত্মক একটা কৌশল। হ্যাঁ, এটা বেশ শক্তিশালী একটা ট্রিক। ধরুন একটা রুমে 3 জন মানুষ কথা বলছে। সাধারণ নিয়ম হলো যে কথা বলে আমরা তার দিকেই তাকাই, তাই না? হুম হুম কিন্তু এই কৌশলে বলা হচ্ছে বক্তার দিকে না তাকিয়ে মূল টার্গেট যার মন জয় করতে হবে তার দিকে তাকিয়ে থাকতে। হুম বক্তার কথায় সেই টার্গেট ব্যক্তি কি প্রতিক্রিয়া দিচ্ছে সেটা অপলকভাবে লক্ষ্য করতে। এতে নাকি সেই টার্গেট ব্যক্তি ভীষণভাবে আকৃষ্ট হয়। আমরা যদি একটু বড় পরিসরে ব্যাপারটা দেখি, মানে এই কৌশলটার মনস্তাত্ত্বিক প্রভাব এতটাই জোরালো যে মানব সম্পদ বিভাগ বা এইচআর কর্মীরা, এমনকি পুলিশ বা গোয়েন্দারাও অপরাধীর পেট থেকে কথা বের করার জন্য এই অপলক গভীর চাহনির ব্যবহার করে। সিরিয়াসলি?
পুলিশও ব্যবহার করে? হ্যাঁ, এটা একটা প্রেসার কুকারের মতো কাজ করে। যখন কেউ কথা বলছে না কিন্তু তার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা হচ্ছে, তখন সেই মানুষটার মস্তিষ্ক প্রচণ্ড মানসিক চাপে পড়ে যায়। অথবা নিজেকে সে ওই ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে শুরু করে। কিন্তু কিন্তু এই তথ্যের সূত্র ধরে এখানে একটা খুব বড় এবং জরুরি সতর্কবার্তা দেওয়া প্রয়োজন। কি রকম সতর্কবার্তা? এর কি কোনো নেতিবাচক দিক আছে? হুম, এই বমরির চাহনির ফলাফল সব সময় একরকম হয় না। বিবর্তন এবং মানব প্রকৃতির কারণে লিঙ্গভেদে এই চাহনির অর্থ পাল্টে যায়। বিপরীত লিঙ্গের ক্ষেত্রে, যেমন একজন পুরুষ যখন একজন নারীর দিকে বা একজন নারী যখন একজন পুরুষের দিকে এভাবে তাকায়, তখন সেটা রোমান্টিক আগ্রহ তৈরি করতে পারে। আচ্ছা, মানে হার্টবিট বেড়ে যায় আর কি? হ্যাঁ, তাদের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, কারণ মস্তিষ্ক একে একটা মেটিং সিগন্যাল বা অনুরাগের লক্ষণ হিসেবে ধরে নেয়। কিন্তু পুরুষ থেকে পুরুষের ক্ষেত্রে এই একই চাহনি অত্যন্ত আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ একটা আচরণ হিসেবে ধরা হতে পারে। ও, মানে থ্রেট হিসেবে নেয়? একদম। আদিমকাল থেকেই পুরুষদের ভেতরে একটা আধিপত্য বিস্তারের মনস্তত্ত্ব কাজ করে। তাই একজন পুরুষ যখন আরেকজন পুরুষের দিকে অপলক তাকিয়ে থাকে, অপরজনের মস্তিষ্ক সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে সিগন্যাল দেয়। তাহলে এই সব কিছুর আসলে অর্থ কি দাঁড়ালো? আমাদের কি মানুষের বয়স, লিঙ্গ আর পরিবেশ বুঝে এই চোখের ভাষার সুইচ অন অফ করতে হবে? মানে অনেকটা ম্যানুয়াল গাড়ির গিয়ার শিফট করার মতো? একেবারেই তাই। যাদের সাথে সম্পর্ক পেশাদার বা যেখানে লিঙ্গগত ভিন্নতা নেই, সেখানে অতিরিক্ত আঠালো চাহনি অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে। সেখানে চাহনিটা হতে হবে পরিমিত। ব্যালেন্স করতে হবে। কিন্তু টার্গেট যদি হয় কারো মনে গভীর রেখাপাত করা, তার পূর্ণ মনোযোগ কেড়ে নেওয়া, তবে পরিবেশ বুঝে এই চোখের ভাষা যে কোনো দামি পারফিউম বা সুন্দর পোশাকের চেয়েও বেশি কার্যকর। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাওয়া যাক। ধরুন, কারো হাসি একদম পারফেক্ট, চোখের ভাষাও একদম নিখুঁত, কিন্তু কথা বলার সময় সে নার্ভাস হয়ে নিজের নখ কামড়াচ্ছে বা ঘাড় চুলকাচ্ছে বা পা নাড়াচ্ছে। মস্তিষ্ক কি তখন এই ছোট ছোট অসঙ্গতিগুলো ধরে ফেলবে না? অবশ্যই ধরবে। মস্তিষ্ক মূলত একটি প্যাটার্ন রেকগনিশন মেশিন। সে যখন দেখে চোখের ভাষা বলছে আমি আত্মবিশ্বাসী, কিন্তু হাত বলছে আমি নার্ভাস, তখন সে তৎক্ষণাৎ একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। এই অসামঞ্জস্যের একটা খুব শিক্ষণীয় গল্প আছে কার্লা নামের এক সুপ্রতিষ্ঠিত কপিরাইটারকে নিয়ে। কার্লা একটা বিশাল কর্পোরেট অনুষ্ঠানে গিয়েছিল। আচ্ছা। সেখানে মিস্টার ফার্নহাম নামের খুব গুরুত্বপূর্ণ এক ক্লায়েন্ট উপস্থিত ছিলেন। কার্লা তার মনোযোগ আকর্ষণের খুব চেষ্টা করছিল। ঠিক তখন সেখানে একটা ৫-৬ বছরের বাচ্চা দৌড়ে আসে। কার্লা ভাবল, এই বাচ্চাটার সাথে একটু মজা করলে বোধহয় মিস্টার ফার্নহাম তাকে খুব মিশুকে আর বন্ধুত্বপূর্ণ ভাববেন। তারপর কি হলো? সে বাচ্চাটার দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাতে শুরু করল, নানা রকম অঙ্গভঙ্গি করল, মাথা এদিক ওদিক নাড়াল। কিছুক্ষণ পর সে মিস্টার ফার্নহামকে বলল, আপনার স্ত্রীর আয়োজিত এই অনুষ্ঠানটা বাচ্চাটা খুব উপভোগ করছে। ওহ নো। হ্যাঁ, মিস্টার ফার্নহাম অত্যন্ত শীতল গলায় জানালেন তিনি অবিবাহিত এবং ওই বাচ্চাটাকে তিনি চেনেনও না। বাচ্চাটা আসলে অনুষ্ঠানের ডেকোরেটরের। সাংঘাতিক অবস্থা। কার্না নিজের পেশাদারিত্ব আর সম্মান ওই একটা মুহূর্তেই হারিয়ে ফেলেছিল, স্রেফ অতিরিক্ত বাচ্চামে আর শারীরিক ছটফটানি দেখাতে গিয়ে। এই গল্পটা দারুণভাবে প্রমাণ করে যে নার্ভাসনেস বা স্নায়বিক দুর্বলতা কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। মানুষ যখন নার্ভাস থাকে তখন শরীরে অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায়। এর ফলে শরীরের বিভিন্ন প্রান্তে রক্ত চলাচল বাড়ে, একটা অস্বস্তি তৈরি হয়। তখন কথা বলার সময় মুখ ঢাকা, নাক চুলকানো, হাত কচলানো বা অকারণে পা নাড়ানোর মতো ঘটনা ঘটে। এইসব ছোট ছোট ছটফটানিকে অপর পাশের মানুষের মস্তিষ্ক অবচেতনভাবে মিথ্যা বলা বা লুকোচুরির লক্ষণ হিসাবে ধরে নেয়। মানে কেউ হয়তো একদম সত্যি কথা বলছে, কিন্তু তার হাত যদি বারবার তার কান বা গলা চুলকায়, সামনের মানুষটার মনে হবে এখানে নিশ্চয়ই কোনো জালিয়াতি আছে। তাহলে তো ব্যাপারটা দাঁড়ালো, মস্তিষ্ক যখন নার্ভাসনেসের কারণে শরীরকে ছটফট করতে বলছে, তখন জোর করে শরীরকে স্থির রাখতে হবে। বইতে এর একটা অদ্ভুত সমাধান দেওয়া হয়েছে। কৌশলটির নাম দাঁতের সাহায্যে ঝুলে পড়ো বা হ্যাং বাই ইয়োর টিথ। হ্যাঁ হ্যাঁ, বেশ মজার একটা নাম। বিষয়টা অনেকটা সার্কাসের খেলোয়াড়দের মতো। সার্কাসে যখন দৌড়াবাজিকররা শূন্যে খেলা দেখায়, তখন তাদের বুক টান টান থাকে, মাথা উঁচু থাকে।
কৌশলটা হলো দরজার ফ্রেম দিয়ে কোথাও ঢোকার সময় কল্পনা করতে হবে যে দাঁত দিয়ে একটা অদৃশ্য দড়ি কামড়ে ধরা আছে হুম। আর সেই দড়িটা ওপরের দিকে টেনে রাখছে। এতে স্বয়ংক্রিয়ভাবে মেরুদণ্ড সোজা হবে, বুক প্রসারিত হবে এবং অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাবে। একদম। কিন্তু আমার এখানে একটা শক্ত পুশব্যাক আছে। বলুন। সবসময় যদি সার্কাসের দৌড়াবাজিকরের মতো টানটান হয়ে দাঁড়িয়ে থাকা হয়, বুক ফুলিয়ে হাঁটা হয়, তাহলে বাস্তব জীবনে সেটাকে খুব যান্ত্রিক বা রোবোটিক মনে হবে না? সাধারণ মানুষের সাথে কথা বলার সময় এই অতিরিক্ত সোজা হয়ে থাকাটা কি একটা অহংকারী ভাইব দেবে না? প্রশ্নটা খুব যৌক্তিক, কিন্তু এখানে বুঝতে হবে যে এই কৌশলটা কোনোভাবেই রোবট হয়ে যাওয়ার কথা বলছে না। এটা হলো আত্মবিশ্বাসের একটা নতুন বেস লাইন বা ভিত্তি তৈরি করার বিষয়। আচ্ছা। যাদের সবসময় ঝুঁকে হাঁটার অভ্যাস, তাদের প্রথম দিকে সোজা হয়ে দাঁড়াতে গেলে একটু যান্ত্রিক মনে হতে পারে, কিন্তু বারবার চর্চা করতে করতে এই ভঙ্গিটাই স্বাভাবিক হয়ে যায়। আর এর একটা শারীরবৃত্তীয় বা বায়োলজিক্যাল সুবিধেও আছে। সেটা কিরকম? সোজা হয়ে দাঁড়ালে ফুসফুসে বেশি বাতাস ঢোকে, শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ে, হার্ট রেট স্বাভাবিক হয়, এর ফলে কণ্ঠস্বর অনেক বেশি স্পষ্ট আর ভরাট শোনায়। মানুষ আড়ষ্টতাকে অপছন্দ করে ঠিকই, কিন্তু শান্ত এবং স্থির আত্মবিশ্বাসকে সবাই শ্রদ্ধা করে। কিন্তু এই সোজা হয়ে দাঁড়ানোর মধ্যে যে একটা সচেতন চেষ্টার চাপ আছে, সেই যান্ত্রিকতা দূর করতেই তো একটা দারুণ মানসিক হ্যাক বা মাইন্ড হ্যাক ব্যবহার করা যেতে পারে, আর তা হলো পুরনো বন্ধু কৌশল। আমার মতে এটাই এই পুরো আলোচনার সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক খেলা। একদম। কারণ এই কৌশলটা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত। কৌশলটা শুনতে খুব সাধারণ। নতুন কারোর সাথে দেখা হলে তাকে নিজের একজন পুরনো এবং খুব প্রিয় বন্ধু হিসেবে কল্পনা করে নেওয়া। হুম। ধরুন কোনো একটা সেমিনারে বা পার্টিতে এমন একজনের সাথে কথা বলতে হচ্ছে যাকে আগে কখনো দেখাই হয়নি, কিন্তু মনের ভেতরে যদি তাকে নিজের বহুদিনের পুরনো স্কুল ফ্রেন্ড হিসেবে কল্পনা করে নেওয়া হয়, তাহলে শরীরের ভেতরে জাদুকরি একটা পরিবর্তন ঘটে। ঠিক তাই। এর চমকপ্রদ দিকটি হল, যখনই কাউকে পুরনো বন্ধু ভাবা হয়, তখন আর জোর করে ভ্রু কুচকাতে হয় না, জোর করে হাসি ঠিক করতে হয় না, বা চোখের দৃষ্টি মেপে মেপে দিতে হয় না। সব কিছু একদম প্রাকৃতিকভাবে ঘটে। যদি আমরা একটু বড় পরিসরে নিউরোসায়েন্সের দিক থেকে বিষয়টা দেখি, মস্তিষ্ক যখন কাউকে বন্ধু হিসেবে সিগন্যাল দেয়, তখন সে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে জাগিয়ে তোলে। সোজা কথায়, এটা হলো আমাদের শরীরের রিল্যাক্সড বা শান্ত হওয়ার মেকানিজম। ওয়াও! এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায়, ফলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্বতঃস্ফূর্তভাবে শিথিল হয়ে যায়। ভ্রুর মাঝখানের চিন্তার ভাঁজ দূর হয়ে যায়, পেশিগুলো শান্ত হয় এবং অবচেতনভাবেই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ইতিবাচক এবং উষ্ণ হয়ে ওঠে। তখন মানুষ নিজের অজান্তেই একটু সামনের দিকে ঝুঁকে কথা বলে, তাই না? একদম। এটি শুধু অপর পাশের মানুষকে আকৃষ্ট করে তাই নয়, বরং অচেনা পরিবেশের যে নার্ভাসনেস বা ফাইট অর ফ্লাইট রেসপন্স কাজ করে, এই একটা ছোট্ট কল্পনা সেই ভয়টাকে পুরোপুরি মুছে দিয়ে নিজের ভেতরেও একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয়। দারুণ একটা ব্যাপার। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যে মূল ধারণাগুলো পেলাম, তার একটা দ্রুত রিক্যাপ করে ফেলি। হ্যাঁ, অবশ্যই। প্রথমত, ফ্লাডিং স্মাইল বা হাসির বন্যা। প্রথম দেখাতেই তাৎক্ষণিক না হেসে মাত্র 1 সেকেন্ড সময় নিয়ে চোখে চোখ রেখে তারপর একটা আন্তরিক হাসি দেওয়া। হুম। দ্বিতীয়ত, স্টিকি আইজ বা আঠালো চাহনি। কথা শেষ হওয়ার পরও চোখের যোগাযোগ ধরে রাখা, তবে অবশ্যই চারপাশের পরিবেশ এবং মানুষ বুঝে, যেন সেটা আক্রমণাত্মক মনে না হয়। একদম ঠিক। তৃতীয়ত, ছটপাটানি কমানো। কথা বলার সময় অকারণে মুখে হাত দেওয়া বা ঘাড় চুলকানো বন্ধ করা এবং নিজেকে একজন বিজয়ীর মতো সোজা করে দাঁড় করানো। রাইট। আর চতুর্থ এবং শেষ কৌশল হল, যে কোনো অপরিচিত মানুষকেই মনের ভেতরে পুরনো বন্ধু হিসেবে কল্পনা করা, যাতে শরীরের আড়ষ্টতা কেটে গিয়ে ভঙ্গি এমনিতেই স্বাভাবিক এবং আন্তরিক হয়ে যায়। নিখুঁত একটি সারসংক্ষেপ। আমি শুধু এর সাথে এতটুকুই যোগ করব যে এই কৌশলগুলো কিন্তু কোনো জাদুকরী টোটকা নয়। এগুলো মানুষের মনস্তত্ত্ব এবং বিবর্তনের বিজ্ঞানসম্মত ব্যবহার। কিন্তু শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে চর্চায়। চর্চা ছাড়া আসলে কিছুই সম্ভব না। ঠিক তাই। আমাদের দৈনন্দিন জীবনে এগুলো বারবার প্রয়োগ করে দেখতে হবে। ছোট ছোট আড্ডায়, দোকানের বিক্রেতার সাথে, অফিসের কলিগের সাথে এগুলো চর্চা করতে করতে একটা সময় এগুলো আর আলাদা কোনো কৌশল থাকবে না।
বরং তা আমাদের নিজস্ব ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে। একদম। আজকের এই আড্ডা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা নতুন ভাবনার উদ্রেক করা যেতে পারে। অবশ্যই। একটু গভীরভাবে ভেবে দেখলে একটা বিষয় পরিষ্কার হয় যে শারীরিক অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে খুব সহজে অন্যের কাছে নিজের প্রতিচ্ছবি বদলানো সম্ভব। মানুষ তখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় ভাবতে শুরু করে। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, হুম। বছরের পর বছর যদি এই আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজের অভিনয়ে চালিয়ে যাওয়া হয়, সবসময় সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, ধীরে সুস্থে হাসা, তবে কি একটা সময় ভেতরের সত্যিকারের মানুষটাও বদলে যাবে? দারুণ একটা পয়েন্ট। আমাদের মস্তিষ্ক কি তার এই নিউরোপ্লাস্টিসিটি বা নিজেকে বদলে ফেলার ক্ষমতার মাধ্যমে শরীরের এই পজিটিভ অভিনয়কে একসময় নিজের আসল চরিত্র হিসেবেই মেনে নেবে? অর্থাৎ বাইরের খোলস বদলাতে বদলাতে আমরা কি ভেতর থেকে একদম নতুন একজন মানুষে পরিণত হব? সত্যি ভাবার মতো একটা বিষয়। বিষয়টা একটু ভেবে দেখার মতোই। তো আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। অসাধারণ একটি প্রশ্ন রেখে গেলাম আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।